হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বেন বুস্টার। ডব্লিউবিজিকে পিআইকিউ সিরিজে যে ক্লাস করছিলাম, আজকে তার 6 নম্বর ক্লাস। অলরেডি আমরা 5টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডব্লিউবি পিআইকিউ জিকের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। কারণ এই সিরিজে আমরা বিগত বছরের পরীক্ষার যে প্রশ্ন উত্তর, ডব্লিউবি, কেপি, কেপিএসআই, ডব্লিউবিএসআই, জেল ওয়ার্ডার, এক্সাইজ, সমস্ত পুলিশ পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু এই সিরিজে আমরা আলোচনা করছি। আজকে 6 নম্বর ক্লাস। আজকে আমরা আলোচনা করব 2023 সালে ডব্লিউপি লেডি কনস্টেবলসের যে মেন্স এক্সাম হয়েছিল, সেখানে জিকে থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। আবার কিছুদিনের মধ্যেই কিন্তু ডব্লিউপির নতুন ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, চলো দেখে নিই 2023 সালে কেমন ধরনের প্রশ্ন এসেছিল পরীক্ষাতে। প্রথম প্রশ্ন কি আছে? নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? কি বলছে যে নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো, তাহলে তোমরাও বুঝতে পারবে তোমাদের যে পজিশনটা কোথায় রয়েছে। সঠিক উত্তর কি হবে? হুম সঠিক উত্তর কি হবে? অপশন সি, অযোধ্যা। ওয়াজিদ আলী শাহ ছিলেন হচ্ছে অযোধ্যার দশম এবং শেষ নবাব। তিনি 1847 সাল থেকে 1856 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। 1856 সালে লর্ড ডালহৌসির কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এবং নবাবকে কলকাতায় নির্বাসিত করেন। তিনি সঙ্গীত, নৃত্য, সংস্কৃতির একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন। ঠুমুরি গানের প্রসারে এবং কথক নৃত্যের বিকাশে তার অবদান কিন্তু অসামান্য। কলকাতায় নির্বাসিত জীবনে তিনি মেটিয়া বুরুজে একটি ছোট লৌক্ন ছোট লক্ষ্ণৌ গড়ে তিনি তুলেছিলেন। দেখো পরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? বলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? অপশন ডি, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় যিনি ছিলেন কি 1509 থেকে 1529 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের তুলুব রাজবংশের তৃতীয় এবং সবচেয়ে বিখ্যাত শাসক। তার শাসনকালে কি হয়েছিল? দক্ষিণ ভারতের ইতিহাসে অন্যতম গৌরবময় অধ্যায় হিসেবে তাকে অভিহিত করে তার যে শাসনকাল। তার সময় বিজয়নগর সাম্রাজ্য সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে উন্নতির শিখরে কিন্তু পৌঁছেছিল। বাবর তার আত্মজীবনী বাবর নামাতে কৃষ্ণদেব রায়কে সমসাময়িক ভারতের সবচেয়ে শক্তিশালী শাসক হিসেবে কিন্তু উল্লেখ করেছিলেন। তিনি নিজে একজন পণ্ডিত ছিলেন এবং তেলুগু ভাষায় আমুক্ত মাল্যদা এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। তার রাজসভায় 8 জন হচ্ছে বিখ্যাত তেলুগু কবি, অর্থাৎ অষ্টদিগ্গজ, যেমন কি তেনালি রামন দ্বারা কিন্তু অলঙ্কৃত হতো তার রাজসভায় কে ছিল? অষ্টদিগ্গজ ছিল কিন্তু 8 জন বিখ্যাত তেলুগু কবি। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো তথ্যগুলি। দেখো 3 নম্বর প্রশ্ন। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটেছিল? বলো। সহজ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি? অপশন ডি, কুশীনগরে। গৌতম বুদ্ধ 80 বছর বয়সে উত্তরপ্রদেশের কুশীনগরে, তৎকালীন মল্ল মহাজনপদের রাজধানী, সেখানেই তিনি দেহত্যাগ করেছিলেন। বৌদ্ধ ধর্মে এই ঘটনাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ বলা হয়। ঠিক আছে, আরো কিছু তথ্য আমরা জেনে নেব। প্রথম কি জানবো? লুম্বিনী। নেপালের লুম্বিনীতে গৌতম বুদ্ধের অর্থাৎ সিদ্ধার্থের কিন্তু জন্ম হয়েছিল। কত খ্রিস্টপূর্বাব্দে? 563 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে। কপিলাবস্তু, এখানে কি হয়েছিল? এটি ছিল শাক্য বংশের রাজধানী। এখানে বুদ্ধের শৈশব এবং কৈশোরকাল কিন্তু কেটেছিল। বুধগয়া, বিহারের বুধগয়ায় একটি অশ্বত্থ গাছের নিচে দীর্ঘ তপস্যার পর তিনি বোধি বা দিব্য জ্ঞান তিনি লাভ করেছিলেন। ঠিক আছে, এগুলো জেনে রেখো, পরীক্ষা আসে এগুলো বারবার। দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে? স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময়ে ভারতে এসেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি? অপশন ডি, জাহাঙ্গীর। ঠিক আছে, 1615 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে স্যার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে কিন্তু এসেছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল কি? ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাণিজ্যিক সুবিধা ও কুঠি স্থাপনের অনুমতি লাভ করা। তিনি তার কূটনৈতিক বুদ্ধির জোরে সুরাট ও অন্যান্য স্থানে বাণিজ্য কুঠি
তৈরির ফরমান কিন্তু আদায় করতে সফল হন। দেখো ৫ নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ কে রচনা করেছিলেন? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, জয়দেব। গীত গোবিন্দ বা গীত গোবিন্দম এই কাব্যগ্রন্থটি রচয়িতা হলেন দ্বাদশ শতকের বিখ্যাত কবি জয়দেব। তিনি বাংলার সেন বংশের শেষ স্বাধীন রাজা লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের অন্যতম শ্রেষ্ঠ রত্ন ছিলেন। এই কাব্যে শ্রীকৃষ্ণ, রাধা ও গোপিনীদের অলৌকিক প্রেমলীলা কিন্তু বর্ণিত রয়েছে এখানে। দেখো পরের প্রশ্ন, ৬ নম্বর প্রশ্ন, সোম প্রকাশ পত্রিকাটি কে সম্পাদন করেছিলেন? বলো, তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর কি হবে? হুম, সঠিক উত্তর কি? অপশন সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে। 1858 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুপ্রেরণা ও সক্রিয় সহযোগিতায় সোম প্রকাশ নামক সাপ্তাহিক পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। এর প্রধান সম্পাদক ছিলেন কে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। তাহলে সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। তবে পর্দার আড়াল থেকে বিদ্যাসাগর মহাশয় এটি পরিচালনা ও সম্পাদনায় বড় ভূমিকা রাখতেন। এটি তৎকালীন নীলকর সাহেবদের অত্যাচার ও ব্রিটিশ সরকারের শোষণের বিরুদ্ধে তীব্র আওয়াজ তুলেছিল। হুম, দেখো ৭ নম্বর প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সবচেয়ে বেশি পরিচিত ছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, খান আব্দুল গফর খান। ভারতে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের প্রভাবশালী পশতুন নেতা খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। মহাত্মা গান্ধীর গান্ধীজির অহিংস নীতি ও আদর্শের একনিষ্ঠ অনুসারী হওয়ার কারণে তিনি এই নামে কিন্তু ভূষিত হয়েছিলেন। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য খোদাই খিদমতগার, পরীক্ষা আসে এটা, ঈশ্বরের যার অর্থ কি? ঈশ্বরের সেবক বা লাল কুর্তা বাহিনী তিনি গঠন করেছিলেন। পরীক্ষা আসে যে খোদাই খিদমতগার বা লাল কুর্তা বাহিনী কে গঠন করেছিলেন? কে করেছিলেন? খান আব্দুল গফর খান। ১৯৮৭ সালে তিনি প্রথম অভারতীয় হিসেবে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন তিনি লাভ করেন। ওকে। চলো দেখে নিই পরের প্রশ্ন, ৮ নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের প্রথম এবং সর্বনিম্ন স্তরটি হলো কি? ট্রপোস্ফিয়ার। এই স্তরে মেঘ, বৃষ্টি, ঝড়, কুয়াশা ইত্যাদি সমস্ত আবহাওয়ার উপাদান ও গোলযোগ দেখা যায় বলে একে ক্ষুব্ধ মণ্ডলও কিন্তু বলা হয়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরে কিন্তু তাপমাত্রা ও বায়ুর চাপ কিন্তু কমতে থাকে। ৯ নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? বলো, পারবে তোমরা? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, তিস্তা। তিস্তা নদী সিকিম ও পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহ জেমু হিমবাহ সেখান থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। এটি সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং শেষ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ব্রহ্মপুত্র নদে কিন্তু মিলিত হয়েছে। উত্তরবঙ্গের জীবনরেখা হিসেবে কিন্তু পরিচিত এই নদীটি অত্যন্ত কিন্তু খরস্রোতা। তাহলে উত্তরবঙ্গের জীবনরেখা কাকে বলা হয়? তিস্তাকে বলা হয়। দেখো ১০ নম্বর প্রশ্ন, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? বলো।
সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কি অপশন সি, গ্রস্ত উপত্যকা বলে। ভূ আন্দোলনের ফলে ভূত্বকে কোনো অংশ উপরে উঠে স্তূপ পর্বত সৃষ্টি করলে তার দুপাশে বা মধ্যবর্তী অংশ কিন্তু বসে যায়। এই বসে যাওয়া অংশকে কি বলা হয়? গ্রস্ত উপত্যকা বা রিড ভ্যালি বলে। যেমন কি ভারতের নর্মদা নদীর উপত্যকা। 11 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত বছর? বলো। সহজ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, 65 বছর। ভারতীয় সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত কিন্তু পদে অধিষ্ঠিত থাকতে পারেন। অন্যদিকে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা হচ্ছে 62 বছর। 12 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রু আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর হবে কি অপশন বি, 352 নম্বর ধারা। ঠিক আছে, ভারতীয় সংবিধানে তিন ধরনের জরুরি অবস্থার কথা কিন্তু বলা হয়েছে। 352 নম্বর ধারা অনুযায়ী যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের কারণে জাতীয় জরুরি অবস্থা জারি করা যায়, এবং অন্যদিকে 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন এবং 360 নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা কিন্তু জারি করা হয়। বুঝতে পেরেছো? দেখো, 13 নম্বর প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর হবে কি অপশন সি, ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। সেলসিয়াস ও ফারেনহাইট হলো তাপমাত্রার একক। ঠিক আছে, ভুল করে আবার সেলসিয়াস ফারেনহাইট করে দেবে না। 14 নম্বর প্রশ্ন, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, ব্রঙ্কাইটিস। বায়ু দূষণ বা ধোঁয়ার কারণে শ্বাসনালীর ভেতরে থাকা ব্রঙ্কিয়াল টিউব বা বায়ু চলাচলের নালীতে প্রদাহ বা ইনফেকশন তৈরি হয়। একে কি বলে? ব্রঙ্কাইটিস বলে। এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে তীব্র কাশি এবং শ্বাসকষ্ট কিন্তু দেখা যায়। 15 নম্বর প্রশ্ন, সোনার রাসায়নিক চিহ্ন কি? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি অপশন বি, AU। সোনার ল্যাটিন নাম হলো কি? হচ্ছে অরাম। সেখান থেকে এর কিন্তু রাসায়নিক চিহ্ন এসেছে হচ্ছে কি AU। অন্যদিকে AG, এটা হচ্ছে কি রূপোর হচ্ছে চিহ্ন আর কি, রাসায়নিক চিহ্ন। দেখো পরের প্রশ্ন, দেখো 16 নম্বর প্রশ্ন, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও, বায়োলজির। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি অপশন ডি, ATP। এটিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, কোষের বিভিন্ন বিপাকীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি এটিপির মধ্যে কিন্তু সঞ্চিত থাকে। প্রয়োজন অনুযায়ী শক্তি সরবরাহ করে বলে, তাই একে কোষের শক্তির মুদ্রা বা এনার্জি কারেন্সি বলা হয়। কাকে বলা হয়? এটিপি কে। ঠিক আছে, আর শক্তি ঘর কাকে বলা হয় এটা তোমরা জানাবে, কমেন্টে জানাবে যে কোষের শক্তি ঘর কাকে বলা হয়। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় বলেছে? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর হবে কি অপশন বি, মিউকাস। মানুষের ক্ষুদ্রান্ত তিনটি অংশ নিয়ে গঠিত, ডিওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম। মিউকাস কোনো অঙ্গের কিন্তু অংশ নয়। এটি হলো এক প্রকার পিচ্ছিল রস বা ক্ষরণ, যা পরিপাক নালীর ভেতরে যে স্তর তাকে হচ্ছে রক্ষা করে। দেখো 18 নম্বর প্রশ্ন, প্রমাণ চাপ ও তাপমাত্রায়
1 গ্রাম অণু পরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার হয়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? যে প্রমাণ চাপ ও তাপমাত্রায় যেটা হচ্ছে কি STP তে 1 গ্রাম অণু পরিমাণ সব গ্যাসের আয়তন কত হবে? অপশন ডি 22.4 লিটার। ঠিক আছে? যে অ্যাভোগাড্রোর সূত্রানুযায়ী নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে, যাকে আমরা কি বলি STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে সম আয়তন সকল গ্যাসের মধ্যেই কিন্তু সমান সংখ্যক কিন্তু অণু থাকে। STP তে যে কোনো গ্যাসের 1 গ্রাম অণু বা 1 মোলের আয়তন কি 22.4 লিটার কিন্তু হয়। বুঝতে পেরেছো? 19 নম্বর প্রশ্ন। নিচের কোনটি সবাত শোষণের একটি পর্যায় নয় বলেছে? বলো। সঠিক উত্তর কি হবে? হুম? সঠিক উত্তর কি হবে? অপশন বি ফার্মেন্টেশন। সবাত শোষণ প্রধান পর্যায়গুলি হলো কি গ্লাইকোলাইসিস এবং কেশব চক্র, ওকে, এবং ইলেকট্রন পরিবহন তন্ত্র। ফার্মেন্টেশন বা সন্ধান হলো এক প্রকার হচ্ছে অবাত শোষণ প্রক্রিয়া, যা অক্সিজেনের কিন্তু অনুপস্থিতিতে যেটা ঘটে। ঠিক আছে? কিন্তু সালোক সংশ্লেষ কোনো শোষণ প্রক্রিয়া নয়। এটি খাদ্য তৈরির প্রক্রিয়া। ওকে? তারপরে দেখো, প্রশ্নটা দেখো কি আছে? 20 নম্বর প্রশ্ন। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম তার ব্যবহার করার কারণ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? সঠিক উত্তর হবে কি? অপশন এ নাইক্রোম ধাতুর হচ্ছে রোধ বেশি। ওকে? যে নাইক্রোম নিকেল, ক্রোমিয়াম, লোহা দিয়ে হচ্ছে তৈরি সংকর ধাতু। তারের রোধ এবং গলনাঙ্ক খুব বেশি হয়। উচ্চ রোধের কারণে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং তারটি হচ্ছে সহজে গলে না। ঠিক আছে? সাধারণত বাল্বের ফিলামেন্টে কিন্তু টাংস্টেন ব্যবহার করা হয়। ঠিক আছে? এবং হিটারে কিন্তু নাইক্রোম ব্যবহৃত হয়। 21 নম্বর প্রশ্ন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি হাইগ্রোমিটার। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ মাপা হয় হাইগ্রোমিটার দিয়ে। ঠিক আছে? ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? বায়ুর চাপ। এবং হাইড্রোমিটার দিয়ে তরলের হচ্ছে আপেক্ষিক ঘনত্ব হচ্ছে মাপা হয়। এগুলো জেনে রেখো। ঠিক আছে? 22 নম্বর প্রশ্ন। কি আছে? মিজোরামের রাজধানীর নাম কি? বলো। একবারে সহজ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? সঠিক উত্তর হবে কি অপশন সি আইজল। যে ইম্ফল হলো কি মণিপুরের রাজধানী, কোহিমা হলো কি নাগাল্যান্ডের রাজধানী। তাহলে রাজ্য রাজধানীগুলো মনে রাখবে ভালো করে। পরীক্ষা আসে এগুলো। অনেক প্রশ্ন আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু আবার ঘুরে রিপিটেড এসছে বিভিন্ন পরীক্ষায়। দেখো 23 নম্বর প্রশ্ন। সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিল? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ঠিক আছে? অতটা গুরুত্বপূর্ণ নয়। শুধু জেনে রাখো অপশন ডি 24টি। দেখো 24 নম্বর প্রশ্ন। রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যাশনাল পার্ক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? হুম? সঠিক উত্তর কি হবে? রাজস্থান। যে রণথম্বর জাতীয় উদ্যান বা রণথম্বর হচ্ছে ন্যাশনাল পার্ক উত্তর ভারতের রাজস্থান রাজ্যের সোয়াইয়ে মাধোপুর জেলায় কিন্তু অবস্থিত। এটি মূলত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু বিশ্বজুড়ে বিখ্যাত। আর একটু তথ্য আমরা কয়টা জেনে নিই। সেটা হচ্ছে কি মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কি জাতীয় উদ্যান রয়েছে? কানহা, বান্ধবগড়, পেঞ্চের মতো বিখ্যাত কিন্তু জাতীয় উদ্যান রয়েছে। উত্তরাখণ্ডে ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু এখানে অবস্থিত। উড়িষ্যায় কি রয়েছে? শিমলিপাল ও ভিতরকণিকা জাতীয় উদ্যান। দেখো 25 নম্বর প্রশ্ন। কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? বলো।
সহজ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন সি, গুজরাট। কান্ডালা বন্দর বা কান্ডালা পোর্ট ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কচ্ছ জেলায় কচ্ছ উপসাগরে অবস্থিত একটি অন্যতম হচ্ছে প্রধান সমুদ্র বন্দর। এটি ভারতের গুরুত্বপূর্ণ শুল্কমুক্ত বাণিজ্য অঞ্চল অর্থাৎ স্পেশাল হচ্ছে ইকোনমিক জোন এটা। বর্তমানে এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? দীনদয়াল বন্দর। ওকে, এটা মনে রেখো এটা। মহারাষ্ট্রে কি রয়েছে? এখানে ভারতের বৃহত্তম হচ্ছে কন্টেইনার বন্দর অর্থাৎ জওহরলাল নেহরু পোর্ট কিন্তু রয়েছে এখানে এবং মুম্বাই বন্দর এখানে অবস্থিত। তামিলনাড়ুতে কি রয়েছে? চেন্নাই, এন্নোর, ভিও চিদাম্বরম অর্থাৎ তুতিকোরিন বন্দর কিন্তু এই রাজ্যে অবস্থিত। কর্ণাটকে প্রধান সমুদ্র বন্দর কি আছে এখানে? নিউ ম্যাঙ্গালোর বন্দর। ওকে, এই ছিল হচ্ছে আজকের ক্লাসটি। যেটা আমরা কি নিয়ে আলোচনা আছে ক্লাসে, সেটা হচ্ছে ডব্লিউবিপি লেডি কনস্টেবল যে মেন্স পরীক্ষা সেটা কবে হয়েছিল? 2023 সালে। সেখান থেকে যে 25টা জিকে থেকে প্রশ্ন এসেছিল গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করলাম। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না, কারণ এই ক্লাসে কিন্তু আমরা শুধু প্রশ্ন উত্তর আলোচনা করছি না, উত্তরের সঙ্গে কিন্তু আমরা ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করছি, যাতে অন্যান্য পরীক্ষাগুলোতে হেল্পফুল হয় তোমাদের। ঠিক আছে, দরকার হলে তোমরা খাতায় নোট করে নেবে। ক্লাসগুলো শেষ হয়ে গেলে আমি পরে সবগুলো যে পিডিএফ সমস্ত ক্লাসে সব প্রিভিয়াস ইয়ারের আমি এক জায়গায় করে তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, তখন তোমরা সেটা সেখান থেকে কালেক্ট করে নিও। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।